আসসালামু আলাইকুম স্যার। Assalam. Good morning, my dear students. Hope that you all are well by the grace of Almighty Allah. I am also well by the grace of Almighty Allah. After a long vacation, we have faced one another in the virtual class. For your first city examination, I have completed a PowerPoint presentation for you for your passage. Yesterday in your previous class, we discussed on passage and about a grammatical item. Today we will discuss the remaining topic. For your better understanding, now I'm going to share my screen. ভার্চুয়াল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব বিভিন্ন ধরনের পার্টস অফ স্পিচ, কিভাবে আমরা সেন্টেন্স দেখলে বুঝতে পারবো যে কোনটা কোন পার্টস অফ স্পিচ। আমরা বিভিন্ন ধরনের প্যাসেজের মধ্যে বিভিন্ন সেন্টেন্স থাকবে, সেই সেন্টেন্স থেকে আইডেন্টিফাইং পার্টস অফ স্পিচ, অর্থাৎ এই কোন পার্টস অফ স্পিচ সেটা তোমাদের পরীক্ষার খাতায় লিখতে হবে। সেই ওয়ার্ডটা আগে লিখবে, তার পাশে একটা ড্যাশ বা একটা হাইফেন দিয়ে তারপরে লিখবে যে সেই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ আছে, সেটা তোমাদের লিখতে হবে। মনে করো এখানে প্রথম যে এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি একটা এক্সাম্পল, দেখো, she was wearing a really beautiful earrings। ঠিক আছে, she was wearing। স্যার আমি তো স্লাইডটা দেখতে পাচ্ছি না। ও, স্লাইড দেখা যাচ্ছে না, কারণটা কি দাঁড়াও দেখি তো। আপনি তো শেয়ার করেন না স্যার, স্লাইড দেখা যাচ্ছে না স্যার। স্লাইড দেখা যাচ্ছে না, ঠিক আছে আমি আবার দাঁড়াও দেখি কারণ দেখা যাচ্ছে। শেয়ার তো দেওয়ার কথা, শেয়ার। আচ্ছা, এখন দেখো সুপ্রিয় শিক্ষার্থী, এখন দেখো স্লাইডটা দেখা যায় কিনা। জি স্যার, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ দেখো, জি স্যার, এখন দেখা যাচ্ছে। হয়নি, যা হোক এখন হলো। দেখো প্রথমটা দেখো সেন্টেন্সটা, she was wearing really beautiful earrings। এখানে দেখো একটা ওয়ার্ড বোল্ড এবং আন্ডারলাইন করা। দেখো তোমাদের এরকম পরীক্ষার খাতায় এরকম বিভিন্ন ধরনের 2-3টা বেশি লাইন থাকবে, সেই লাইনের মধ্যে এরকম কোনো ওয়ার্ড আন্ডারলাইন করা থাকবে। তোমরা পরীক্ষার খাতায় কি করবে, সেই ওয়ার্ডটা খাতার মধ্যে লিখবে। তারপরে খাতার ওয়ার্ডটা লেখার পর এখানে দেখো বিউটিফুল ওই ওয়ার্ডটা আছে, ওয়ার্ডের পাশে একটা ড্যাশ চিহ্ন দিয়ে তারপর লিখতে হবে এখানে এই ওয়ার্ডটা, এই সেন্টেন্সে এই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহার করা হচ্ছে। আমরা জানি পার্টস অফ স্পিচ 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন আর ইন্টারজেকশন। ঠিক আছে, এরকম কিছু কিছু ওয়ার্ড সেন্টেন্সে তুমি বিভিন্ন। আচ্ছা, শোনা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, জি স্যার। কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো একই ওয়ার্ড অ্যাডজেক্টিভ হিসেবে বসতে পারে, আবার একই ওয়ার্ড প্রোনাউন হিসেবে বসতে পারে, সরি এই একই ওয়ার্ড প্রিপজিশন হিসেবে বসতে পারে, অ্যাডভার্ব হিসেবে বসতে পারে, আবার কনজাংশন হিসেবেও বসতে পারে। সুতরাং আমাদের এই বিষয়গুলো আমরা সেন্টেন্স দেখলে আমরা বুঝতে পারবো। এখানে এই সেন্টেন্সটা দেখো, she was wearing
এখানে দেখো she এটা হচ্ছে প্রোনাউন এখানে, আর ওয়াজ এটা হচ্ছে অক্সিলারি ভার্ব মানে সাহায্যকারী ভার্ব, আর মূল ভার্ব কি ওয়্যার এর সাথে আইএনজি ওয়্যারিং, এটা হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি যোগ, মূল ভার্ব প্রিন্সিপাল ভার্ব মেইন ভার্ব। ঠিক আছে, আর তারপরে দেখো কি আছে, তিনটা ওয়ার্ড আছে, রিয়েলি, বিউটিফুল আর হচ্ছে ইয়াররিং। ইয়াররিং মানে কানের দুল। দেখো এখানে বিউটিফুল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি করে, নাউনের দোষ গুণ অবস্থার সংখ্যা পরিমাণ। ঠিক আছে, দোষ গুণ অবস্থার সংখ্যা পরিমাণ বা কেমন এই ধরনের বোঝানোর জন্য যেই ওয়ার্ড ব্যবহার করা হয় সেটা হচ্ছে, দেখো ইয়াররিংটা কেমন ধরনের ইয়াররিং, বিউটিফুল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দেখো অ্যাডজেক্টিভ নাউনটাকে মডিফাই করে, নাউনটাকে বিশেষায়িত করে। আর দেখো অ্যাডজেক্টিভটাকে আবার বিশেষায়িত করছে রিয়েলি। রিয়েলি এই ওয়ার্ডটা কি, অ্যাডভার্ব। অ্যাডভার্ব আমরা আরো আরেকভাবে বুঝতে পারি, কোনো অ্যাডজেক্টিভের সাথে যদি এল ওয়াই যোগ করা যায় তাহলে সেই ওয়ার্ডটা সেন্টেন্সের মধ্যে অ্যাডভার্ব হিসেবে কাজ করে। দেখো রিয়েল মানে সত্য, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, রিয়েল এর সাথে এল ওয়াই যোগ করা হয়ে গেলে কি হয়ে গেল, রিয়েলি। এটা কি হয়ে গেল, এটা হচ্ছে অ্যাডভার্ব হয়ে গেল, এটা হয়ে গেল অ্যাডভার্ব। একই সেন্টেন্সে দেখো আমরা প্রোনাউন দেখলাম, তারপরে ভার্ব দেখলাম, দুটো ভার্ব, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর একটা প্রিন্সিপাল ভার্ব। রিয়েল এটা কি, অ্যাডভার্ব। অ্যাডভার্ব অ্যাডভার্ব কি থাকে, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব যখন থাকবে তখন অ্যাডজেক্টিভ সাধারণত অ্যাডভার্বের পরে বসে। বিউটিফুল এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অর্থাৎ যাকে মডিফাই করবে সাধারণত সেই ওয়ার্ডটা আগে বসে। ঠিক আছে, এখানে ইয়াররিং, ইয়াররিং এটা কি নাউন, ইয়াররিং কানের দুল, দুলগুলো, ইয়াররিংস কানের দুলগুলো। দেখো ইয়াররিং এটা হচ্ছে নাউন, নাউনটাকে মডিফাই করছে অ্যাডজেক্টিভ দেয়। অ্যাডজেক্টিভ কি, বিউটিফুল, অর্থাৎ তাহলে নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ। আবার অ্যাডজেক্টিভের আগে দেখো যে ওয়ার্ডটা বসছে ভার্ব বাদে অন্যান্য ওয়ার্ড থাকলে পারে সেটা কি, এটা সাধারণত অ্যাডভার্ব। দেখো অ্যাডভার্ব দেখে বোঝা যাচ্ছে। আবার রিয়েল, রিয়েলি অর্থাৎ এল ওয়াই যদি থাকে সাধারণত অ্যাডজেক্টিভের সাথে তাহলে সেই ওয়ার্ডগুলো সাধারণত অ্যাডভার্ব হয়। একই সেন্টেন্সে আমরা কিন্তু পরীক্ষার খাতায় তোমাদের যেই ওয়ার্ডটার নিচে আন্ডারলাইন থাকবে শুধু সেই ওয়ার্ডটার কথাটা লিখবে, যেটা এই পার্টস অফ স্পিচ, পুরো সেন্টেন্স তোমাকে লিখতে বলা হবে না। আচ্ছা, তারপরে বি নাম্বারটা এখানে আমরা দেখতে পাচ্ছি, ওয়াও ইউ হ্যাভ গট আ গ্রেট স্কোর। দেখো এই সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি কি, প্রথমে দেখো ওয়াও অর্থাৎ কোন সেন্টেন্সে যদি বিস্ময় বা সাডেন ফিলিং যদি প্রকাশ করে বা উচ্ছ্বাস প্রকাশ করে তাহলে সেই সেন্টেন্সে সেই ওয়ার্ডগুলো, যেই ওয়ার্ডগুলো এই ধরনের ফিলিং বা সাডেন ফিলিং বা ইমোশন এই এক্সপ্রেস করে তাহলে সেই ওয়ার্ডগুলো সাধারণত ইন্টারজেকশন হিসেবে ব্যবহার করা হয়। দেখো ইন্টারজেকশন কি, ওয়াও এই ওয়ার্ডটা কি, ইন্টারজেকশন, ইন্টারজেকশন হিসেবে এই সেন্টেন্স ব্যবহার হচ্ছে। তারপর দেখো ইউ হ্যাভ গট, ইউ এটা কি, এটা হচ্ছে প্রোনাউন। হ্যাভ গট, হ্যাভটা কি অক্সিলারি ভার্ব, আর গট এটা কি, গেট হচ্ছে প্রেজেন্ট ফর্ম, গেটের পাস্ট পার্টিসিপল গট, এটা হচ্ছে মূল ভার্ব। আর গ্রেট স্কোর, দেখো আ গ্রেট অর্থাৎ দেখো একটা আর্টিকেল আছে, আর্টিকেলের পরে যদি দুটো ওয়ার্ড থাকে, আর্টিকেল থাকে, আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা হবে, প্রথমটা হবে নাউন। আর্টিকেলের পরে যদি দুটো ওয়ার্ড থাকে সাধারণত আর্টিকেলের পরে সবার শেষেরটা নাউন, তার আগেরটা হবে অ্যাডজেক্টিভ। আর যদি তিনটা ওয়ার্ড থাকে তাহলে আর্টিকেলের পরেরটা হচ্ছে অ্যাডভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন। এভাবে আমি তোমাদের এখানে সেন্টেন্স আমি দেখাবো, অসুবিধা নেই, এভাবে। ঠিক আছে, তারপর দেখো সি নাম্বারটা, দ্য বেবি ক্রলড আন্ডার দ্য বেড, দ্য বেবি ক্রলড আন্ডার দ্য বেড। দেখো দেখো আর্টিকেলের পরে ভার্ব বাদে, ঠিক আছে, বা প্রিপজিশন বাদে, ভার্ব এবং প্রিপজিশন আমরা খুব সহজেই বুঝতে পারি। প্রিপজিশন কনজাংশন, দেখো দা বেবি ক্রলড, দাটা হচ্ছে অ্যাডজেক্টিভ মানে আর্টিকেল, বেবি হচ্ছে নাউন একটা ওয়ার্ড, তারপরে ক্রলড এটা হচ্ছে ভার্ব। দেখো আর্টিকেলের পরে একটা ওয়ার্ড অর্থাৎ ভার্বের পূর্বে আর্টিকেল এবং ভার্বের মাঝখানে একটা ওয়ার্ড, তাহলে সেই আর্টিকেলের পরে প্রথম একটা ওয়ার্ড এটা হচ্ছে নাউন, বেবিটা হচ্ছে নাউন, দাটা হচ্ছে আর্টিকেল, তারপরে ক্রোল্ড এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা হচ্ছে ভার্ব। তারপরে আন্ডার দ্য বেড, এটা কি, আন্ডারটা হচ্ছে, এটা হচ্ছে প্রেপজিশন কি, নাউন অথবা প্রোনাউনের পূর্বে বলবে। এখানে নাউনটাকে দা বেড, বিছানাটি, হ্যাঁ, বেড হচ্ছে নাউন, সে নাউনের পূর্বে বসছে। দেখো দাটা হচ্ছে আর্টিকেলের পরে একটা ওয়ার্ড আছে বেড,
দ্যাট হচ্ছে আর্টিকেল, তারপরে আর্টিকেলের পরে একটা ওয়ার্ড, ওই বেড ওই ওয়ার্ডটা হচ্ছে নাউন। আর আন্ডার, আন্ডার এটা কি প্রিপজিশন। প্রিপজিশন বসে কোথায়? শুধুমাত্র নাউন এবং প্রোনাউনের পূর্বে বসবে প্রিপজিশন। হ্যাঁ আমি করছি আপা। হ্যাঁ হ্যাঁ দিয়েছি, ইমরানের কাছে দিয়েছি। আপনি যে ক্লাস নিচ্ছি তো আমি। আপা ইমরান আসল খেয়াল রাখেন, ইমরান কি করে নিচ্ছে? হ্যাঁ সরি ডিয়ার স্টুডেন্টস, দেখো এখানে তাহলে আন্ডার অর্থাৎ কি প্রিপজিশন সবসময় কি নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসে, অন্য কোনো ওয়ার্ডের পূর্বে প্রিপজিশন বসবে না, নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসবে। নাউনটা কি দেখো আর্টিকেলের পরে আছে, এরকম আর্টিকেলের পরে যদি একটা নাউন থাকে বা শুধু নাউন থাকে তার পূর্বে তোমার প্রিপজিশন বসবে। আর্টিকেল প্লাস নাউন থাকলে তার পূর্বে প্রিপজিশন বসবে, অথবা শুধু নাউন থাকবে অথবা শুধু প্রোনাউন থাকবে তার পূর্বে এরকম এই প্রিপজিশন বসবে। প্রিপজিশন শুধু দুটো জিনিস মনে রাখবা, নাউন এবং প্রোনাউন, অন্য কোথাও বসবে না। আর অ্যাডজেক্টিভ বসবে কোথায়? অ্যাডজেক্টিভ শুধু নাউনের পূর্বে বা প্রোনাউনের পূর্বে অ্যাডজেক্টিভ। আর অ্যাডভার্ব নাউন প্রোনাউন সবকিছু বাদ দিয়ে সব জায়গায় ব্যবহার করা হতে পারে অ্যাডভার্ব। ঠিক আছে, দেখো ডি নাম্বারটা দেখো, she quickly packed her bag and left. she quickly, এখানে দেখো এই ওয়ার্ডটা quickly packed, she এটাকে এটা প্রোনাউন, প্রোনাউনের পর দেখো কয়টা ওয়ার্ড, packed এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ভার্ব, কুইকলি দেখো ly আছে, ly থাকলে বেশিরভাগ ক্ষেত্রে কি হবে অ্যাডজেক্টিভের সাথে, কুইক মানে অ্যাডজেক্টিভ তার সাথে ly থাকলে এটা কি অ্যাডভার্ব, তাহলে এটা কি অ্যাডভার্ব হচ্ছে এখানে। আর she এটা হচ্ছে প্রোনাউন, প্যাকড এটা হচ্ছে ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল। হার ব্যাগ, এখানে হার ব্যাগ শুধু যদি she হতো তাহলে এটা প্রোনাউন, কিন্তু হার ব্যাগ এখানে হার এটা কি অ্যাডজেক্টিভ, হার ACR হার বিএজি ব্যাগ, হার ব্যাগ, ব্যাগটা হচ্ছে নাউন, আর ACR হার মানে তাহার বা তার এটা হচ্ছে কি, হারটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কেউ যদি ভুলে এখানে প্রোনাউন লেখো তাহলে জিরো। হার ব্যাগ এখানে হার ACR হার এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা কিন্তু কোনোভাবেই প্রোনাউন না। এন্ড লেফট, ব্যাগ এন্ড লেফট, এন্ড হচ্ছে দেখো এটা কি কনজাংশন, এবং লেফট এটা কি ভার্বের পাস্ট পার্টিসিপল লেফট, অর্থাৎ এটা হচ্ছে লেফট এটা হচ্ছে ভার্ব, আর এন্ড এটা কি, এটা হচ্ছে তোমার কনজাংশন। ই নাম্বারটা দেখো, দিস ইজ আ ডিপ্রেসিং টাইম, দিস ইজ দিসটা কি, এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ঠিক আছে। দিস ইজ দিসের পরে ইজটা হচ্ছে ভার্ব, তারপর দিসটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মানে দিসটা প্রোনাউন, তারপরে ডিপ্রেসিং এটা হচ্ছে আর্টিকেল, তারপর দেখো ডিপ্রেসিং টাইম, টাইমটা হচ্ছে নাউন, আর ডিপ্রেসিং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দেখো আর্টিকেলের পর দুটো ওয়ার্ড আছে ভার্বের পূর্বে, টু বি এটা কি টু বি ভার্ব, টু বি এটা হচ্ছে ইনফিনিটিভ, টু বি লিভিং ইন লন্ডন, অর্থাৎ দেখো এভাবে আমরা পরীক্ষার খাতায় যে সেন্টেন্সটা থাকবে সেই সেন্টেন্সের মধ্যে কিছু কিছু ওয়ার্ডে আন্ডারলাইন দেয়া থাকবে, সেই ওয়ার্ডগুলো পরীক্ষার খাতায় লিখবো, লেখার পরে তার পাশে একটা দাগ দিয়ে লিখবো যে এই ওয়ার্ডটা এই পার্টস অফ স্পিচ, সেটা আমাদের লিখতে হবে পরীক্ষার খাতায়। কিন্তু এরকম ABCD 1 2 3 এইভাবে কনজাংশন না হবে না, ইন্টারজেকশন না প্রোনাউন এই ধরনের কোনো কিছু লেখা থাকবে না, জাস্ট খালি সেন্টেন্স লেখা থাকবে, সেন্টেন্সের নিচে আন্ডারলাইন দেয়া থাকবে। আমাদের কাজ হবে কি সেই ওয়ার্ডটার পার্টস অফ স্পিচ নির্ধারণ করা এভাবে। আচ্ছা, আমরা নেলসন ম্যান্ডেলার উপরে আমরা আলোচনা করেছি গতদিন। নেলসন ম্যান্ডেলা সম্পর্কে বিভিন্ন ধরনের কোশ্চেন আসতে পারে, মাল্টিপল চয়েস কোশ্চেন আসতে পারে, সেই ওয়ার্ড গুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি, কিছু কিছু ওয়ার্ড সেই ওয়ার্ড গুলোর মিনিং গুলো এবং পুরো প্যাসেজটাই অর্থ সহ তোমাদের পড়িয়েছিলাম এবং বিভিন্ন কোশ্চেন সম্পর্কে আলোচনা করেছিলাম। এই প্যাসেজটা খুব ভালোভাবে দেখবে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের আরেকটা প্যাসেজ আছে লেসন 3 তে ইউনিট 1
Lesson 3, the title of the lesson is Two Women. দুইজন বিখ্যাত মহিলা, তাদের সম্পর্কে এই প্যাসেজটা লেখা হচ্ছে। ওয়ার্ল্ড ফেমাস টু অ্যাস্ট্রোনট, অর্থাৎ দুইজন অ্যাস্ট্রোনট মহাকাশচারী সম্পর্কে এই প্যাসেজটা লেখা আছে। Read the following text on two women of extraordinary achievements and answer the questions that follow. এই লেসন 3 তে দুইজন বিখ্যাত মহিলা, একজন হচ্ছেন ভ্যালেন্টিনা টেরেস্কোভা আর একজন হচ্ছেন কল্পনা চাওলা। These two women are the extraordinary women who are the famous astronauts. তারা হচ্ছে বিখ্যাত দুইজন মহাকাশচারী, তাদের সম্পর্কে লেখা। আমরা আজকে ভ্যালেন্টিনা টেরেস্কোভা সম্পর্কে আলোচনা করব, তারপর সময় পেলে পরের অংশটাতে আমরা যাব। ভ্যালেন্টিনা টেরেস্কোভা নামটা দেখেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে এই রাশিয়ার নাম, অর্থাৎ রাশিয়ার নামগুলো এই ধরনের, অর্থাৎ কোভা কোভা এই ধরনের শব্দগুলো আছে। ভ্যালেন্টিনা টেরেস্কোভা was born in a village Maslenikovo, অর্থাৎ ভ্যালেন্টিনা টেরেস্কোভা মাসলেনিকোভো নামক গ্রামে, তুতায়েভস্কি নামক একটা জেলায়, ইন সেন্ট্রাল রাশিয়া, অর্থাৎ মধ্য রাশিয়ার তুতায়েভস্কি জেলার মেসলেনিকোভো নামক গ্রামে জন্মগ্রহণ করেন। কত সালে? 6 মার্চ 1937 সালে। দেখো ভ্যালেন্টিনা টেরেস্কোভার পাশে ব্র্যাকেটে দেয়া আছে বোল্ড করে, born on 6 March 1937, 1937 সালের 6 মার্চ জন্মগ্রহণ করেন। আমাদের ভ্যালেন্টিনা টেরেস্কোভা দেখা যাচ্ছে না। আচ্ছা, আর কারো দেখা যাচ্ছে না? সবারই একই অবস্থা? আর কারো দেখা যাচ্ছে? দেখো তো। স্যার এখন আসছে। আসছে না? ঠিক আছে স্যার এখন দেখা যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি আবার পড়ি। এখানে দুইজন বিখ্যাত মহিলা আছেন, একজন হচ্ছেন ভ্যালেন্টিনা টেরেস্কোভা আর একজন হচ্ছেন কল্পনা চাওলা। প্রথমে আমরা ভ্যালেন্টিনা টেরেস্কোভা সম্পর্কে আলোচনা করছি। দেখো 3 নাম্বার লাইন থেকে শুরু হচ্ছে। ভ্যালেন্টিনা টেরেস্কোভা, এটা বোল্ড করে লেখা, মোটা অক্ষরে লেখা। ভ্যালেন্টিনা টেরেস্কোভা was born on 6 March 1937. ভ্যালেন্টিনা টেরেস্কোভা উনি হচ্ছে 6 মার্চ 1937 সালে জন্মগ্রহণ করেন। অর্থাৎ উনি যখন সাল, তখন কি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু। ঠিক আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর প্রাককালে ভ্যালেন্টিনা টেরেস্কোভা জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেন? দেখো, ভ্যালেন্টিনা টেরেস্কোভা was born in the village Maslenikovo. একটু ওয়ার্ডগুলো, একটু এই রাশিয়ান ওয়ার্ডগুলো একটু উচ্চারণটা একটু অনেকে বেঁধে যেতে পারে, একটু দেখে নিবে। অর্থাৎ সে মাসলেনিকোভ নামক গ্রামে, তুতায়েভস্কি নামক ডিস্ট্রিক্ট মানে জেলায় জন্মগ্রহণ করে। এবং এটা কোথায়? এটা রাশিয়ার মধ্য রাশিয়া, ইন সেন্ট্রাল রাশিয়া। রাশিয়াকে ইংলিশে উচ্চারণ করতে হয় রাশা, অর্থাৎ মধ্য রাশিয়াতে জন্মগ্রহণ করেন। টেরেস্কোভা's father was a tractor driver. টেরেস্কোভার পিতা কি ছিলেন? একজন ট্রাক্টরের চালক ছিলেন, ড্রাইভার ছিলেন। and her mother worked, এবং তার মা কাজ করতে, কোথায় কাজ করতো? in a textile plant. টেক্সটাইল প্লান্ট অর্থাৎ যে যেমন গার্মেন্ট শিল্প, এই ধরনের যে পোশাকের যে বয়ন শিল্প, পোশাক শিল্প, সেই পোশাক শিল্পের তার মা কাজ করতেন। Tereskova began school in 1945 at the age of 8. তেরেস্কোভা স্কুলে যাওয়া শুরু করে কত সালে? 1945 সালে। তখন তার বয়স কত ছিল? 8 বছর। তেরেস্কোভা 1945 সালে যখন তার বয়স 8, তখন সে স্কুলে যাওয়া শুরু করলো। বাট লেফট স্কুল ইন 1953. কিন্তু লেফট মানে কি? ত্যাগ করা। হ্যাঁ, স্কুলে যাওয়া বন্ধ করে দিলে কত সালে? 1953 সালে। অর্থাৎ দেখো কয় বছর? 8 বছর। অর্থাৎ সে 8 বছর স্কুলে পড়ালেখা করলো, তারপর আবার স্কুলে যাওয়া বন্ধ করে দিল। and continued her education. স্কুলে বন্ধ করে দিয়েছে কিন্তু তার পড়ালেখা চালিয়ে গেছে। সে মাধ্যমটা কি ছিল? থরো মাধ্যমে। কিসের মাধ্যমে? ডিসটেন্স লার্নিং, অর্থাৎ দূরবর্তী শিক্ষণের মাধ্যমে। দূরবর্তী, ডিসটেন্স মানে কি? দূরবর্তী। দূরবর্তী শিক্ষা কোনটা? দূরশিক্ষণ কোনটা বাংলাদেশে আছে? বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের, অর্থাৎ কি ঘরে বসে পড়ালেখা করা। অর্থাৎ তারা সিলেবাস টেলিভিশন বা কোনো মাধ্যমে দেয়, সেটা কি করে? তখন তারা ওটা কি করে? ওই মাধ্যমের, টেলিভিশনের মাধ্যমে বা বিভিন্ন তাদের বই দিয়ে দেয়, তার নিজেরা বাসায় পড়ে, পরে পরীক্ষার সময় পরীক্ষা দেয়। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বা আউবি যেটা বলে।
বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি এই ধরনের দূরবর্তী প্রশিক্ষণ, এটা হচ্ছে ডিস্টেন্স লার্নিং। এখন এই যুগের সাথে এখন কি হচ্ছে, গ্লোবালাইজেশনের ফলে এখন আমরা অনলাইনেও ইন্টারনেটের মাধ্যমে দূর প্রশিক্ষণ, দূর শিক্ষা নিতে পারি। ঠিক আছে, এটাও কিন্তু একটা দূর শিক্ষণ, ডিস্টেন্স লার্নিং এ যে এখন তোমাদের এই ক্লাসগুলো নিচ্ছি পরিস্থিতির কারণে, প্যান্ডেমিক সিচুয়েশনের কারণে। তাহলে দেখো এই তেরেস্কোভা 1945 সালে যখন তার বয়স 8 তখন স্কুলে যাওয়া শুরু করে এবং সেই স্কুল আবার ত্যাগ করে কত সালে, 1953 সালে। এবং তার পড়ালেখা কিন্তু চালিয়ে যায় কিসের মাধ্যমে, থরো মিন্স মাধ্যমে, কিসের মাধ্যমে, ডিস্টেন্স লার্নিং অর্থাৎ দূরশিক্ষণ বা দূর প্রশিক্ষণের মাধ্যমে তার পড়ালেখা চালিয়ে যায়। She became interested in parachuting. সে কোন বিষয়ে ইন্টারেস্টেড ইন মানে আগ্রহ হওয়া, সে কৌতূহলী হলো কোন বিষয়ে বা আগ্রহী হলো কোন বিষয়ে, প্যারাশুটিং অর্থাৎ প্যারাশুটের মাধ্যমে জাম্প করা, প্যারাশুটের চালনা করা। ফ্রম আ ইয়াং এজ অর্থাৎ তরুণ বয়স থেকেই, তার খুব স্বল্প বয়স থেকে, তরুণ বয়স থেকে, ইয়াং এজ থেকেই সে কি করে, প্যারাশুটিং বিষয় অর্থাৎ প্যারাশুটের মাধ্যমে যে জাম্প দেওয়া অনেক উঁচু থেকে, সেই বিষয়ে সে খুব আগ্রহী হয়ে পড়লো। এন্ড ট্রেন্ড ইন স্কাই ডাইভিং, এবং সে কি বিষয়ে প্রশিক্ষণ নিল, স্কাই ডাইভিং আকাশ থেকে যে নিচের দিকে পড়া, অর্থাৎ আকাশ থেকে যে প্যারাশুটিং এর মাধ্যমে নিচের দিকে পড়া, সেটার জন্য সে কোথায় ভর্তি হলো, এট দ্য লোকাল এরো ক্লাব। অর্থাৎ এই স্কাই ডাইভিং বা প্যারাশুটিং এর জন্য আলাদা আলাদা ক্লাব থাকে। স্থানীয়, লোকাল মিন্স কি, রিজিওনাল বা এরিয়াল, স্থানীয় যে এরিও ক্লাব। আর কথাগুলো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। ও এখানে নেটের এত ডিস্টার্ব যে এই জন্য হতে পারে, যাও। হ্যাঁ, মাঝে মাঝে বেঁধে যাচ্ছে না। জি স্যার। হ্যাঁ দেখো আবার বলি আস্তে আস্তে। She became interested in parachuting from a young age. সে প্যারাশুটিং বিষয়ে তরুণ বয়স থেকেই আগ্রহী হতে থাকে। and trained in skydiving, এবং সে প্রশিক্ষণ গ্রহণ করলো স্কাই ডাইভিং এর উপরে, মানে আকাশ থেকে নিচে পড়া প্যারাশুটের মাধ্যমে। at the local aero club অর্থাৎ তাদের ওই এলাকার স্থানীয় যে এরো ক্লাব আছে সেই ক্লাবের মাধ্যমে। মেকিং হার ফার্স্ট জাম্প at the age of 22, সে ওই ক্লাব থেকে প্রথম তার জাম্প দেয় মানে লাফ দেয় ওই প্যারাশুটের মাধ্যমে। কত বছর বয়সে, 22 বছর বয়সে। কত সালে দেখো, 21 মে 1959, 21 মে 1959 সালে সে তার বয়স যখন 22 তখন তার জীবনের প্রথম প্যারাশুটের মাধ্যমে লাফ দেয় ওই ক্লাবের মাধ্যমে। at that time তখন she was employed as a textile worker in a local factory, অর্থাৎ 22 বছর বয়সে তাদের অবস্থা সম্ভবত ভালো ছিল না, আর্থিক অবস্থা, এই জন্য সে কি করলো, সে একজন কর্মচারী হিসাবে তার মায়ের মতো তাদের লোকাল ফ্যাক্টরি, তাদের একটা স্থানীয় যে ফ্যাক্টরি আছে বা কারখানা আছে, সেই কারখানায় এই টেরেস্কোভাও কি করলো, তার মায়ের মতো একজন টেক্সটাইল ওয়ার্কার অর্থাৎ কি বুনন কর্মী বা গার্মেন্টস কর্মী হিসাবে ওখানে সে যোগদান করলো। সেই সময় সে এই প্রথম তার জাম্প দিল প্যারাশুটের মাধ্যমে। ইট ওয়াজ হার এক্সপার্টাইজ, এক্সপার্টাইজ মানে কি, অর্থাৎ তার এই পারদর্শিতা, কিসে পারদর্শিতা, ইন স্কাই ডাইভিং, অর্থাৎ তার যে এই যে স্কাই ডাইভিং আকাশ থেকে যে প্যারাশুটের মাধ্যমে পড়া, এই বিষয়ে সে তখন সে কি ছিল, এটাই ছিল তার কি এই পারদর্শিতা। দ্যাট লেড টু হার সিলেকশন অ্যাজ এ কসমোনট, অর্থাৎ সে স্কাই ডাইভিং এ তার পারদর্শিতার জন্য তাকে কি লেড মানে পরিচালিত করলো, অর্থাৎ তার এই স্কাই ডাইভিং এ ভালো করার জন্য, পারদর্শিতা দেখানোর জন্য তাকে একজন কসমোনট মানে কি, অর্থাৎ মহাকাশচারী হিসাবে, নভোচারী হিসাবে তাকে সিলেকশন করা হয়, অর্থাৎ তাকে একজন ভালো স্কাই ডাইভিং এ প্রশিক্ষিত হওয়ার কারণে তাকে কসমোনট হিসেবে সে সিলেক্টেড হয়। তারপরের স্লাইডে যাই আমরা, একটু সময় দিই, স্ক্রিন শেয়ার দিতে একটু সময় লাগে, স্ক্রিন দেখা গেলে বলবে
সুপ্রিয় শিক্ষার্থী, স্ক্রিনটা দেখা যাচ্ছে কি? সুপ্রিয় শিক্ষার্থী, স্ক্রিনটা দেখা যাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা আবার আসি। জি স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ, আফটার দ্য ফ্লাইট অফ ইউরি গ্যাগারিন, আমরা জানি প্রথম মহাকাশচারী যে এই মহাকাশে প্রথম এই গমন করেন সে কি মানুষ হিসাবে ইউরি গ্যাগারিন। ইউরি গ্যাগারিন সেও কিন্তু সোভিয়েত ইউনিয়ন, অর্থাৎ রাশিয়াকে তখন বলা হতো সোভিয়েত ইউনিয়ন। ঠিক আছে, এখন হচ্ছে যে সোভিয়েত ইউনিয়ন ছিল অনেক বড় একটা এই সাম্রাজ্য। সোভিয়েত ইউনিয়নের ভেঙে অনেকগুলো দেশ হয়েছে, রাশিয়া হয়েছে, তারপরে কি বেলারুশ হয়েছে, ইউক্রেন হয়েছে। এই দেশগুলো সব একটা সোভিয়েত ইউনিয়নের মধ্যে ছিল। এটা ভেঙে তখন এরকম রাশিয়া হয়েছে, বিভিন্ন ধরনের দেশ হয়েছে, ইউক্রেন, তারপরে কি বেলারুশ, হ্যাঁ, এই ধরনের দেশগুলো হয়েছে। দেখো, অর্থাৎ আফটার দ্য ফ্লাইট অফ ইউরি গ্যাগারিন the first human being, প্রথম মানব to travel to outer space in 1961, অর্থাৎ প্রথম মানব হিসাবে, অর্থাৎ স্পেসের বাইরে, মানে আমাদের নিজেদের কি মহাকাশের বাইরে, আমাদের নিজেদের যে এই যে এই কি বলে আমাদের নিজেদের পৃথিবীর যে গণ্ডির বাহিরে, অর্থাৎ স্পেসে মহাকাশে প্রথম মানুষ হিসাবে ইউরি গ্যাগারিন 1961 সালে ট্রাভেল করে, ভ্রমণ করে। অর্থাৎ তার ভ্রমণের পরে দ্য সোভিয়েত ইউনিয়ন ডিসাইডেড, অর্থাৎ রাশিয়ার তখন পুরো নাম ছিল সোভিয়েত ইউনিয়ন, সমগ্র রাশিয়ার সাম্রাজ্য নিয়ে সোভিয়েত ইউনিয়ন ডিসাইড মানে কি চিন্তা করলো বা সিদ্ধান্ত নিল, সিদ্ধান্ত নিয়েছিল টু সেন্ড মানে কি পাঠাবে। কাকে পাঠাবে? উইমেন ইন স্পেস, অর্থাৎ কোন একজন নারীকে, একজন মহিলাকে স্পেসে পাঠাবে। অর্থাৎ পুরুষ পাঠিয়েছে, এখন নারীদেরকেও পাঠাতে হবে। অর্থাৎ বিশ্বের নাম করা, গিনেস ওয়ার্ল্ডে নাম করার জন্য বা বিশ্বের নাম করানোর জন্য তোমার সোভিয়েত ইউনিয়ন বা তৎকালীন রাশিয়া, তখন কি ছিল বর্তমান রাশিয়া, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, তারা কি করলো? ইউরি গ্যাগারিন প্রথম পুরুষ মানুষ পাঠিয়েছে, তারপরে একজন নারীকেও পাঠিয়েছে এই মহাকাশে। অন 16 ফেব্রুয়ারি 1962, দেখো 1962 সালের 16 ফেব্রুয়ারি, অর্থাৎ 1961 সালে ঘুরে আসছে ইউরি গ্যাগারিন মহাকাশ থেকে। তারপরে 1962 সালে এই মহিলা পাঠানোর জন্য একজনকে সিলেক্ট করে। কাকে সিলেক্ট করে? প্রোলেটারিয়া, ভ্যালেন্টিনা টেরেস্কোভা। আচ্ছা, প্রোলেটারিয়া এই ওয়ার্ডটা নতুন তোমাদের কাছে মনে হতে পারে, এটা টেকনিক্যাল ওয়ার্ড। এটা সাধারণত যেই সমস্ত পরিবার যারা হচ্ছে কি আর্থিক দুঃখ দুর্দশা, যাদের স্থায়ী কোনো মনে করো তোমার এই আর্থিক অবস্থা, নিজের মনে করো খুব বেশি সাফল্য, মানে যারা দিন আনে দিন খায়, ঠিক আছে, এই ধরনের পরিবার বলা হয় প্রোলেটারিয়া। অত্যন্ত মনে করো দিন আনে দিন খায়, ওই ধরনের সমাজ বা বঞ্চিত সমাজের লোকজনদেরকে বলা হয় প্রোলেটারিয়া। ঠিক আছে, অর্থাৎ ভ্যালেন্টিনা টেরেস্কোভা ছিলেন ওই রকমের, অর্থাৎ কি তারা হচ্ছে দিন আনে দিন খায় ওই ধরনের পরিবারের একজন মেয়ে। তাকে হচ্ছে যে পছন্দ করা হয়, এত দরিদ্র পরিবারের একটা মেয়েকে পছন্দ করা হয়। আগেই বলা হয়েছে সে স্কাই ডাইভিং এ এক্সপার্টাইজ, মানে তার পারদর্শিতার জন্য তাকে সিলেক্ট করে, এবং সে ছিল ওই প্রোলেটারিয়া ক্লাসের, অর্থাৎ কি অত্যন্ত দিন আনে দিন খায় ওই ধরনের দিনাতিপাতকারী যে সমাজ, ওই সমাজের একজন কন্যা। Valentina Tereshkova was selected for his project from among more than 400 applicants, অর্থাৎ তাকে সিলেক্ট করা হয়, তাকে পছন্দ করা হয় ওই প্রজেক্টের জন্য, অর্থাৎ মহাকাশে প্রজেক্ট মানে পরিকল্পনার জন্য মেয়েদেরকে পাঠাবে। কতজনের মধ্যে তাকে সিলেক্ট করা হয়? 400 অ্যাপ্লিকেন্টস, 400 আবেদনকারীর মধ্য থেকে, অ্যামাং মানে মধ্যে, কত? মোর দেন কি বেশি, 400-এরও বেশি প্রতিযোগীর মধ্য থেকে বা আবেদনকারীর মধ্য থেকে এইরকম সুবিধা বঞ্চিত সমাজের
সবচেয়ে নিগৃহীত অর্থাৎ দিন আনে দিন খাই ভ্যালেন্টিনা টেরেস্কোভা 400-এরও বেশি এই আবেদনকারীর মধ্য থেকে তাকে সিলেক্ট করা হয়। দাঁড়া এটা সরাই মাঝখানে। অর্থাৎ 400-এরও বেশি আবেদনকারীর মধ্য থেকে তাকে সিলেক্ট করা হয়। টেরেস্কোভা হ্যাড টু আন্ডারগো মানে কি সহ্য করা, টলারেট করা। আন্ডারগো মানে কি বেয়ার মানে কি সহ্য করা। কোনো কিছু সহ্য করতে হয়, মনে করো অনেক ধরনের বলা হয় যে প্রশিক্ষণের বা অনেক কষ্ট সহ্য করতে হয় ওই মহাকাশে যাওয়ার জন্য। মহাকাশ স্পেস এই শিপে যাওয়ার জন্য অনেক ধরনের প্রশিক্ষণ তাকে নিতে হয়। দেখো কি বলছে, আন্ডারগো মানে কি সহ্য করতে হয় বা দেখো টেরেস্কোভা হ্যাড টু আন্ডারগো তাকে সহ্য করতে হয়েছিল এ সিরিজ অফ ট্রেনিং। অর্থাৎ কি সিরিজ মানে কি একের পর এক, মানে কি একটা গুচ্ছ, অর্থাৎ ট্রেনিং এর একটা সিরিজ আছে, অনেকগুলো পর্যায়ের অনেকগুলো পর্যায়ের প্রশিক্ষণ আছে। ঠিক আছে, ওখানে একটা প্রশিক্ষণ না, অনেকগুলো প্রশিক্ষণে অনেকগুলো ধাপ আছে। সেই ধাপগুলোতে তাকে কি প্রশিক্ষণগুলো সহ্য করতে হয়েছিল বা প্রশিক্ষণের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। দ্যাট ইনক্লুডেড, তার সেই প্রশিক্ষণগুলো কি কি ছিল? ওয়েটলেস ফ্লাইট, অর্থাৎ কি ওজনহীন ওজনহীন এই ভ্রমণ। অর্থাৎ কি দেখবা এই মহাকাশ যে স্পেস স্টেশন, সেখানে দেখবা মানুষগুলো কি একদম ভেসে থাকে, পানীয় ছাড়লেও দেখো পানীয় ভেসে থাকে। অর্থাৎ ওয়েটলেস ফ্লাইট, অর্থাৎ সেটার মধ্য দিয়ে তাকে থাকতে হতো। ওটার মধ্যে আইসোলেশন টেস্ট মানে কি নির্জন, অর্থাৎ ওখানে কোনো মানুষজন থাকবে না। মনে করো দিনের পর দিন তাকে মনে করো 10 দিন 12 দিন 15 দিন বা 1 মাস মনে করো তার ওই অর্থাৎ ওই স্পেসশিপের মধ্যে এই তাকে মনে করেন নির্জন একা একা থাকতে হয়েছে, কারোর সাথে কথা বলতে দেয় না, কারোর সাথে দেখতে দেয় না, এই ধরনের। আবার কি বলছে সেন্ট্রিফিউজ টেস্ট। সেন্ট্রিফিউজ মানে কি, অর্থাৎ এটা হচ্ছে একটা ফিজিক্সের অর্থাৎ পদার্থবিজ্ঞানের শব্দ, সায়েন্টিফিক শব্দ। সেন্ট্রিফিউজ টেস্ট অর্থাৎ কি এই অর্থাৎ পৃথিবীর বাহিরের যে আকর্ষণ করে, অর্থাৎ মহাকর্ষ পৃথিবী অর্থাৎ কোন বস্তুকে পৃথিবীর দিকে আকর্ষণ করলে সেটাকে বলা হয় এই কেন্দ্রতিক আকর্ষণ। আর সেন্ট্রিফিউজ মানে কি কেন্দ্রের বাহিরে, অর্থাৎ পৃথিবীর বাহিরের দিকে আকর্ষণ করলে সেটা হয় সেন্ট্রিফিউজ। এটা ফিজিক্সের একটা শব্দ। অর্থাৎ এই ধরনের টেস্ট, রকেট থিওরি, রকেট কিভাবে চলে সেই থিওরির উপর তাকে প্রশিক্ষণ নিতে হয়েছে। স্পেসক্রাফট ইঞ্জিনিয়ারিং, তারপরে কি মহাকাশ যানের মধ্যে তার উপর যে ইঞ্জিনিয়ারিং, তার যে প্রশিক্ষণ, সেটার উপরে প্রশিক্ষণ নিতে হয়েছে। 120 প্যারাশুট জাম্পস, অর্থাৎ 120 প্যারাশুট, 120টা প্যারাশুট জাম্পস। আউটস্ট্যান্ডিং, অসাধারণ। দেখো চিন্তা করো 120 বার প্যারাশুট জাম্পিং করেছে। এন্ড পাইলট ট্রেনিং ইন মিগ 15 ইউটিআই জেট ফাইটার্স। এবং দেখো তখনকার দিনে শক্তিশালী মিগ 15 ইউটিআই জেট ফাইটার, অর্থাৎ যুদ্ধ বিমানগুলো তাকে চালাতে হয়েছে, পাইলট পাইলটের ট্রেনিং নিতে হয়েছে এবং 120 বার প্যারাশুটের মাধ্যমে জাম্প দিতে হয়েছে। অর্থাৎ অসংখ্য তাকে প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয়েছে, অনেক ধরনের প্রশিক্ষণগুলো যেতে হয়েছে, এখানে সবগুলো নেই। অর্থাৎ বিভিন্ন ধরনের সায়েন্টিফিক বিভিন্ন টেস্ট, যেটা আমরা মাঝে মাঝে ডিসকভারিতে দেখি যে প্যারাশুটিক টেস্ট, তারপরে জি টেস্ট, অনেকগুলো টেস্ট দেখবো অনেক সময় মানুষ অজ্ঞান হয়ে যায় যারা এই জেট ফাইটার চালায়, ওদের বিভিন্ন ধরনের টেস্ট নেয়। আমরা ওই ইউটিউবে বা আমরা ওই যখন আমরা ডিসকভারি দেখি তখন আমরা দেখতে পারি। পরের পেজে যাই। হ্যাঁ, তারপরে দেখো সিন্স মানে হতে বা থেকে, স্লাইড দেখা যাচ্ছে। সিন্স দা সাকসেসফুল লঞ্চ, সিন্স মানে হতে, কখন থেকে সাকসেসফুল সফল, লঞ্চ মানে কি এই লঞ্চ মানে কি আরম্ভ বা অপারেশন, তার সফল অপারেশনের ফলে অন অফ দা স্পেসক্রাফট ভস্টক 5 অন 14 জুন 1963। দেখো 14 জুন 1963 সালে তার প্রথম স্পেসক্রাফটের নাম ছিল ভস্টক 5। সেটার মধ্যে সফলভাবে তার এই অপারেশন করার জন্য বা সফলভাবে সে এটা চালনা করার মাধ্যমে টেরেস্কোভা বিজ্ঞান প্রিপেয়ারিং, সে প্রস্তুতি গ্রহণ করা শুরু করলো ফর হার ওন ফ্লাইট, তার নিজের কি ভ্রমণ করার জন্য, স্পেসশিপ চালানোর জন্য। দেখো 14 জুন 1963 সালে তখন সে মনে করে পুরোপুরি প্রস্তুত। দেখো কতগুলো দিন লেগেছে তার প্রশিক্ষণ গুলো দিতে, সব বিষয়ে পারদর্শী করতে।
on the morning of 16 June 1963, দেখো 16 জুন 1963 সালে সকালে Tereskova and her backup cosmonaut Soloveyeva were dressed in space suit. Tereskova এবং তার ব্যাকআপ হিসেবে আরেকজন কসমোনট থাকেন, মানে মহাকাশচারী, তার নাম কি? সোলোভয়া। ওনারা কি স্পেস সুইট, অর্থাৎ তোমার এই মহাকাশ যানে চলার জন্য আলাদা একটা ড্রেস আছে। অর্থাৎ সেই ড্রেসগুলো আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের এই টেলিভিশন চ্যানেলে, ডিসকভারিতে আমরা দেখতে পাই যে স্পেস যে সুইট গুলা কেমন। স্পেস সুইট মানে এই মহাকাশ যানে চলার জন্য যেই ড্রেসগুলা, যেই পোশাকের একটা কোড আছে, সেই পোশাকগুলো ব্যবহার করতে হয়। and taken to the space shuttle launch, এবং তাদেরকে তারা কোথায় নিয়ে যায়? তাদেরকে স্পেস শাটল। স্পেস শাটল মানে কি? যেই যান, যেই মহাকাশ যানটা, সেটাকে বলা হয় স্পেস শাটল। স্পেস শাটল লঞ্চ প্যাড, অর্থাৎ কি যেখান থেকে এই স্পেস শাটলটা ছেড়ে চলে যায় বা যেখান থেকে স্টার্ট করে। আমরা দেখি যে এই মার্কিন যুক্তরাষ্ট্রের কেপ কেনেডিতে, ঠিক আছে, কেপ কেনেডিতে আমরা দেখি কি যে এই মহাকাশ যানগুলো আমাদের যে হচ্ছে স্যাটেলাইট, যে স্যাটেলাইটের জন্য যে মহাকাশ যানটা যেখান থেকে উৎক্ষেপণ হয় সেটাকে বলা হয় স্পেস শাটল লঞ্চ প্যাড। ওখান এই ধরনের একটা লঞ্চ প্যাড রাশিয়াতে বাই এ বাসে করে তারা কি ওখানে যায়। আফটার কমপ্লিটিং হার কমিউনিকেশন এন্ড লাইফ সাপোর্ট চেক, অর্থাৎ তার সাথে যোগাযোগ সম্পূর্ণ করে, অর্থাৎ যাওয়ার আগে তার সাথে কথাবার্তা বলা হয় এবং তার লাইফ সাপোর্ট চেক এবং তার সবকিছু ঠিকঠাক আছে কিনা সেইগুলো চেক করার ফলে she was sealed inside Vostok 6. সিল মানে কি? এমন ভাবে চতুর্দিক দিয়ে আটকে দেওয়া হয় তার দরজা, যাতে কোনো বাতাস, পানি কোনো কিছু প্রবেশ করতে না পারে। এই ধরনের সিল্ড করা মানে কি একদম পুরো আটকানো দেয়, অর্থাৎ বাতাস কোনো কিছু বেরোতে পারে না, বাতাস, পানি কোনো কিছু, অর্থাৎ ওই দরজার মধ্য দিয়ে তার ওই স্পেসশিপের মধ্যে সিল করে ভস্টক 6 নামক স্পেসশিপে তাকে ওখানে রাখা হয়। ফিনিশিং আর 2 আওয়ার কাউন্টডাউন, 2 ঘন্টার কাউন্টডাউন। আমরা দেখি কি কোন স্পেসশিপ উৎক্ষেপণ করার আগে কাউন্টডাউন হয়, মানে কি এরকম কম্পিউটারের মাধ্যমে 1 2 মনে করো এই 2 ঘন্টা, মনে করো 60 59 58 57 এরকম পিছন দিকে গুনতে থাকে। অর্থাৎ যদি কম্পিউটার দেখে যদি কোনো সমস্যা, তখন সে বলে যে এই সমস্যা আছে, ঠিক আছে। যেমন আমাদের যে এই স্যাটেলাইট, যেটা বঙ্গবন্ধু স্যাটেলাইট, সেটা উৎক্ষেপণ করার সময় প্রথম দিন কিন্তু আমাদেরকে বিলম্ব হয়েছিল, কম্পিউটার বলছিল যে একটু সমস্যা আছে পরে, অর্থাৎ এই জন্য পরের দিন ডিলে হয়েছিল। অর্থাৎ কম্পিউটারে এটা মনিটর করে যে এটা সবকিছু ঠিক আছে কিনা, কোনো ধরনের ফল্ট পেলেই সে বলে দেয়। ভস্টক 6 লঞ্চ ফল্টলেসলি, অর্থাৎ ফল্টলেসলি মানে নিখুঁত ভাবে। লঞ্চ মানে কি? এটা যাত্রা শুরু করলো, লঞ্চ করলো মানে যাত্রা শুরু করলো। আর কাউন্টডাউন হয়েছিল কত সময়? 2 ঘন্টা। Although Tereskova experienced nausea মানে কি? মাথা ঘোরা বা বমি বমি ভাব, and physical discomfort মানে কি? শারীরিক কি অস্বস্তি লাগতেছিল তার ওই তখন। for mass of the flight, এত বেশি যে তার হচ্ছে যে ভ্রমণের ফলে। she orbited the earth 48 times. orbited কথার অর্থ কি? মানে ঘূর্ণন দেয়া, সমস্ত পৃথিবীর গা সে কতবার ঘূর্ণন দিয়েছে? 48 টাইমস, 48 বার সমস্ত পৃথিবীটার চতুর্দিকে সে এই স্পেসশিপ দিয়ে অরবিটেড করেছে, মানে ঘুরেছে। and spent almost 3 days in space, এবং মহাকাশে কয়দিন সে থেকেছে? 3 দিন। উইথ আ সিঙ্গল ফ্লাইট, অর্থাৎ একা, অর্থাৎ তার সাথে যে ব্যাকআপ ছিল সে কিন্তু ফিরে আসে, ঠিক আছে। she logged more flight time than the combined times of all American astronauts who had flown before that day. অর্থাৎ সে সবচেয়ে বেশি সময় থেকেছে, সমস্ত আমেরিকানরা যত সময় থেকেছে তার থেকেও বেশি, অর্থাৎ সে 3 দিন থেকেছে কে? ভ্যালেন্টিনা টেরেস্কোভা। অর্থাৎ এই পর্যন্তই আজকে। এর প্যাসেজটা তোমরা দেখবে, বিভিন্ন ওয়ার্ড গুলো দেখবে, তারপর তোমাদের যে মডেল কোশ্চেন আছে ওখান থেকে কোশ্চেন গুলো দেখবে। আমরা আশা করি আর একটা দিন আমরা আমাদের ক্লাসগুলো পাবো। আর তোমরা সবাই এই গ্রামার গুলো, যে প্রশ্নগুলো, তোমাদের ভয়েস চেঞ্জ আসবে, ঠিক আছে, ভয়েস চেঞ্জ আসবে, তোমাদের ভয়েসও আসে। ভয়েস আমরা আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ শেষ করে দিব। শনিবার দিন আমরা ভয়েস শুরু করব, ঠিক আছে। ভয়েস চেঞ্জিং ভয়েস, এটা দিয়ে আমাদের। আর কিভাবে ইমেইল লিখতে হয়, ইমেইলটা আমরা দেখাবো। সবাই একটু মনে করে দিবে, আগামী ক্লাসে শনিবার দিন আমরা ভয়েস চেঞ্জ এবং
ইমেইল কিভাবে করতে হয় সেটা আমরা দেখাবো, সেটা আলোচনা করব। ঠিক আছে, সবাই ভালো থেকো, সবার জন্য শুভকামনা, সবাই নিজের শরীরের প্রতি যত্ন নিবে। আর